আমরা বিধানসভায় বিল আনতে চলেছি যে যাতে প্রাইভেট এবং প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট স্কুল এগুলো যাতে লাগামহীন ফিস বৃদ্ধি না করতে পারে, সেটার আগেনস্টে আমরা বিধানসভায় বিল আনতে পারছি। একই সাথে যে রাজ্যে, যে অঞ্চলে যেখানে নির্বাচন থাকবে, সেই অঞ্চলের মানুষ যেন টিকিটে বিশেষ ছাড় পান, সুবিধা পান, যাতে তিনি যতই দূরের শ্রমিক হন না কেন, মজদুর হন না কেন, বাইরে চাকরি করুন না কেন, তিনি যাতে বাড়ি ফিরে নিজের ভোটটা দিতে পারেন। বিধায়ক তহবিল থেকে করবে, সেটা বিধায়ক তহবিল থেকে হতে পারে, সেটা সরকার থেকে হতে পারে। আমরা সেই বিলটা অবশ্যই সরকার থেকে হতে পারে, অবশ্যই, কারণ সেই বিলটা পাশ করে শুধুমাত্র তো দেখুন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যারা কাজ করেন তুমি সরকারের আশার ব্যাপারে আশাবাদী? দেখুন, আমি তো আশাবাদী। পশ্চিমবঙ্গকে এআই হাব বানাতে চাইছি, যাতে আগামী দিনে প্রযুক্তিগত দিক থেকেও পশ্চিমবঙ্গ একটা উদাহরণ হয়ে উঠতে পারে এবং আমাদের ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ পায় এবং বাবা মার কাছে ফিরে এসে পশ্চিমবঙ্গে বসবাস করতে পারে। যে বাবা মারা বাড়িতে একা থাকেন তাদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার, আমাদের কুইক রেসপন্স টিম, তাদের সমস্যা সমাধানের জন্য আমরা পাঠাবো। একই সাথে আমাদের এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন অঞ্চলে আমরা অভয়া টিম বানাবো। সেই অভয়া টিমের কাজ হবে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যদি কোনো মহিলা সিগন্যাল পাঠান যে তিনি সেই নির্দিষ্ট অঞ্চলে সুরক্ষিত বোধ করছেন না, সেই টিম তার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাবেন এবং তাকে নির্দিষ্ট সেফেস্ট গন্তব্যে পৌঁছে দেবেন। এইভাবে আমরা সুরক্ষার জাল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, একই সাথে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বানানোর চেষ্টা করছি। শহরাঞ্চলে কি গরিব প্রান্তিক মানুষ নেই? আছে। ফলে বস্তি উচ্ছেদ না করে বস্তি মানুষের জন্য সমাধান, তাদের জন্য পাকা ছাদের ব্যবস্থা করা, এমএলএ ফান্ড থেকে সেটা যাতে আমরা করতে পারি সেটা যেমন দেখব। একই সাথে আমাদের বস্তি অঞ্চল বলুন, আমাদের গোটা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বলুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতার বিভিন্ন জায়গায় বলুন, জল জমার যে সমস্যা, ড্রেনেজ সিস্টেম যে বহু পুরনো আমলে রয়ে গেছে, পাম্পিং কোনো স্টেশন নতুন করে বসানো হয়নি, সেইটা আমরা করব। ড্রেনেজ সিস্টেমকে শুধরাবো যাতে বালিগঞ্জ থেকে যখনই বৃষ্টি হয় যাতে তাড়াতাড়ি জল নেমে যায়, আর কোনো মানুষের যাতে মৃত্যু না ঘটে। যেভাবে আমরা দেখেছিলাম 15 জনের মৃত্যু ঘটেছিল জমা জলে। আপনার ব্যাকড্রপে লেখা আছে দেখছেন, বালিগঞ্জে নতুন দিন, জিতছে এবার আফরিন। হ্যাঁ, আফরিন বেগম শিল্পী, ওনারা আবার বলছেন না বালিগঞ্জ বদলের শিল্পী আফরিন বেগম শিল্পী। তিনি যে প্রচারে অবশ্যই রীতিমতো সাড়া ফেলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু জয় কি এতটা মসৃণ হবে? কারণ বালিগঞ্জ কিন্তু ট্র্যাডিশনালি সেখানে দক্ষিণপন্থীদের একটা ভোট রয়েছে। বালিগঞ্জকে কলকাতার একটা মিনিয়েচার বলা যায়। সব ধরনের মানুষের বাস, হিন্দু অধ্যুষিত বস্তি, মুসলিম অধ্যুষিত বস্তি, বিহারি বসবাসকারী যারা বিহারি মানুষ তাদের বস্তি, হাই রাইজ রয়েছে, এলিট অংশের কোট আনকোট যারা মানুষ তারা রয়েছেন। বালিগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্য কলকাতার একটি জায়গা এবং আফরিনকে লড়তে হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। পোড় খাওয়া রাজনীতিবিদ, 82 বছর বয়স হয়েছে তার, তিনি 9 বারের বিধায়ক, হারেননি। আফরিন কি তার অশ্বমেধের ঘোড়াকে থামাতে পারবে? আফরিন বলবে। আজকে আফরিনের সঙ্গে কথা বলবো। মূলত আফরিন রা একটা অত্যন্ত এলোকোয়েন্ট, খুব ভাইব্রেন্ট, খুব ডাইনামিক, খুব কালারফুল এবং খুব প্রমিসিং একটা ইস্তেহার ওরা প্রকাশ করেছে, সেটা নিয়ে মূলত কথা বলবো এবং বালিগঞ্জের আরও নানা ইস্যু তো থাকবেই। প্রার্থীকে আমরা ধরতে পেরেছি প্রচারের মধ্যে। আফরিন, প্রথমে বলো তুমি কেমন আছো? ছুটে বেড়াচ্ছ তো? হ্যাঁ, আমি ভালোই আছি, মানুষের আশীর্বাদ নিয়ে ছুটে বেড়াচ্ছি, তাহলে সুস্থ আছি এখন। অভিষেক তার আশীর্বাদ? তাদের তো দেখুন আশীর্বাদ পাওয়ার আমার খুব একটা দরকারও নেই। ওনারা যেভাবে হচ্ছে যে দিনের পর দিন এই অঞ্চলের বিভিন্ন জায়গাকে প্রায় হচ্ছে যে মানুষজনের কর্মসংস্থান বলুন, শিক্ষা, স্বাস্থ্য বলুন, সেই সমস্ত কিছু, রুটি রুজি বলুন, সেই সমস্ত কিছুকে মেরে দিয়েছে, তাতে মানুষ একটা খুব ভালো নেই। আফরিন, তুমি এর আগে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করার সময় নির্বাচনে লড়েছ, কিন্তু এত বড় নির্বাচন, বিধানসভা ভোট, ছুটে বেড়াতে হচ্ছে, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা আমার নতুন বলতে পারি, কিন্তু এই অভিজ্ঞতা যে আমার পূর্বে কখনো হয়নি এরমটা নয়। যে সমস্যার কথা শুনছি সেই সমস্যা কোথাও গিয়ে চেনা সমস্যাই মনে হচ্ছে। বালিগঞ্জেরই মেয়ে, এখানেই ছোট থেকে বড় হয়েছি এবং আমার পরিবারেরও সেই নিত্যদিনের একই সমস্যা। সেই সমস্যাগুলো যখন শুনছি সেগুলো সমাধানও আমরা দিচ্ছি। বালিগঞ্জের একাধিক অঞ্চল, যেমন হাই রাইজ বিল্ডিং রয়েছে, তেমনই আমাদের বস্তিবাসী অঞ্চলও রয়েছে। ফলত সেই যে দুটো অঞ্চলের যে দুরকম সমস্যা, সেইগুলোর মধ্যে দিয়ে মানুষ কিভাবে নিত্যদিন দৌড়ঝাঁপ করছেন, সেইগুলো নিয়ে লড়াই, সেগুলো নিয়ে আমরা সমাধান করছি। আফরিন, জীবনটা কতটা বদলাল হঠাৎ করে? এত বড় নির্বাচনের ময়দানে হঠাৎ করে, মানে তুমি রাজনীতি করতে,
কিন্তু বিধানসভা নির্বাচনের বালিগঞ্জের মতো জায়গায় লড়াই করছো, কতটা বদলালো জীবন? এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে জীবনটা তো খানিকটা বদলেছে অবশ্যই। নিজে একজন ছাত্র ছিলাম, সেখানে পড়াশোনা করতাম, আমাদের নিজেদের দাবি দেওয়া সমস্যা নিয়ে কথা বলতাম, কাজ করতাম। এখন আরো বড় লড়াইয়ের ময়দান, মানুষের জন্য লড়াই করা, নিজের বালিগঞ্জকে বাঁচানোর লড়াই, সেই নিজের মানুষদেরকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নেমেছি। তারা যেভাবে আশীর্বাদ করছেন, পাশে রয়েছেন, তাতে লড়াইটা খানিকটা সহজ হচ্ছে। এবার নিজের মানুষদের, আমি ইস্তেহারের কথা বলবো, নিজের মানুষদের জন্য কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং প্রকল্প, একটু তুমি প্রিসাইজলি বল কি কি প্রকল্প, মূলত কি কি কাজে জোর দেবে? মূলত দেখুন, সবার প্রথমে যেটা জোর দেব সেটা হচ্ছে যে আমাদের যে বেকার যুবকরা যে কাজ পাচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে, আমাদের গোটা বালিগঞ্জ জুড়ে, আমরা দাবি করছি যে আমাদের বেকার যুবকদের জন্য আমাদের গোটা বালিগঞ্জ অঞ্চলে যাতে প্রত্যেকটা বেকার যুবক কাজ পায়, সেইটা আমাদের মূল দায়িত্ব, এই মুহূর্তে মূল ফোকাস। একই সাথে আমাদের বালিগঞ্জ অঞ্চলে যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল, সেই সরকারি স্কুলগুলোকে আমরা খোলাবো। পিএসসি এসএসসির মতো চাকরি আবার হবে, সেখানে যাতে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজ পায়। সরকারি স্কুলগুলোতে যাদের স্কুল ছুট হয়ে গেছে সেই বাচ্চাদেরকেও স্কুলে ফেরাতে হবে, সেটাও আমাদের দায়িত্ব। সরকারি স্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতাল, সেগুলোর পরিকাঠামোগত উন্নতি ঘটানো, সেখানে বিভিন্ন যে কন্ট্রাকচুয়াল জবে চাকরিগুলোতে নিয়োগ হয় না সেগুলোতে চাকরিতে নিয়োগ করা, মানুষকে সুস্বাস্থ্য দেওয়া। আমরা বিধানসভায় বিল আনতে চলেছি যে যাতে প্রাইভেট এবং প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট স্কুল, এগুলো যাতে লাগামহীন ফিস বৃদ্ধি না করতে পারে, সেটার আগেনস্টে আমরা বিধানসভায় বিল আনতে চলেছি, যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেয়। আমরা চাইছি সেই বিলগুলো আসুক যাতে মানুষ সুরক্ষিত থাকুক। একই সাথে আমাদের বালিগঞ্জ অঞ্চলে যে বাবা মারা থাকেন, তাদের বহু ছেলে মেয়ে এই পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে। ফলে আমাদের দায়িত্ব, আমাদের কাজ সেই ছেলে মেয়েদেরকে আবার বাড়ি ফেরানো, এই পশ্চিমবঙ্গ জুড়ে যাতে কর্মসংস্থান তৈরি হয়, এই পশ্চিমবঙ্গ জুড়ে যাতে কাজ হয়, মানুষ যাতে কাজ পায়। এই পশ্চিমবঙ্গে আমরা এআই ট্রেনিং সেন্টার খোলার কথা বলছি বিভিন্ন জায়গায়। আমরা পশ্চিমবঙ্গকে এআই হাব বানাতে চাইছি, যাতে আগামী দিনে প্রযুক্তিগত দিক থেকেও পশ্চিমবঙ্গ একটা উদাহরণ হয়ে উঠতে পারে এবং আমাদের ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ পায় এবং বাবা মার কাছে ফিরে এসে পশ্চিমবঙ্গে বসবাস করতে পারে। যে বাবা মারা বাড়িতে একা থাকেন তাদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার আমাদের কুইক রেসপন্স টিম, তাদের সমস্যা সমাধানের জন্য আমরা পাঠাবো। একই সাথে আমাদের এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন অঞ্চলে আমরা অভয়া টিম বানাবো। সেই অভয়া টিমের কাজ হবে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যদি কোনো মহিলা সিগন্যাল পাঠান যে তিনি সেই নির্দিষ্ট অঞ্চলে সুরক্ষিত বোধ করছেন না, সেই টিম তার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাবেন এবং তাকে নির্দিষ্ট সেফেস্ট গন্তব্যে পৌঁছে দেবেন। এইভাবে আমরা সুরক্ষার জাল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, একই সাথে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বানানোর চেষ্টা করছি। আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা বিভিন্ন জায়গায় যেগুলো ফাঁকা অঞ্চল পড়ে রয়েছে সেখানে আমরা গ্রিন স্পেস বানাবো, যাতে আমাদের এত দূষণ, এত গাছ কাটা, যেভাবে পরিবেশ বান্ধব স্কোয়াড আমরা বানাতে চাইছি, একই সাথে পরিবেশ বান্ধব স্কোয়াডের সাথে সাথে আমরা গ্রিন স্পেস বানাবো যাতে এত দূষণকে রোধ করা যায়। বিভিন্ন জায়গায় যাতে গাছ কাটা হচ্ছে, পুকুর বোঝাই করা হচ্ছে, মাঠ দখল করে সেখানে বাড়ি তোলা হচ্ছে, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের পরিবেশ বান্ধব স্কোয়াড তারা কাজ করবে, যাতে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখা যায়। একই সাথে আমাদের যে বস্তি অঞ্চলগুলোর সমস্যা রয়েছে, বস্তি অঞ্চলে জলের সমস্যা প্রচন্ড, খাবার জলের সমস্যা খুবই। সকাল 7টার পরে জল পাওয়া যায়, সকাল 7টার পর জল পাওয়া যায় না, আবার বিকেল বিকেল 4টের পর জল পাওয়া যায় না। কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হয়, কাজ থেকে তারা বাড়িতে ফিরে এসে জল ভরে আবার কাজে একদম যেতে হয়। একদম। ফলে 24 ঘন্টা যাতে পরিশ্রুত পানীয় জল তারা পান, সেইটা যেমন দেখবো। একই সাথে আবাস যোজনার মতো বিষয়গুলো আমাদের শহরাঞ্চলে নেই। শহরাঞ্চলে কি গরিব প্রান্তিক মানুষ নেই? আছে। ফলে বস্তি উচ্ছেদ না করে বস্তি মানুষের জন্য সমাধান, তাদের জন্য পাকা ছাদের ব্যবস্থা করা এমএলএ ফান্ড থেকে, সেটা যাতে আমরা করতে পারি সেটা যেমন দেখবো। একই সাথে আমাদের বস্তি অঞ্চল বলুন, আমাদের গোটা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বলুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতার বিভিন্ন জায়গায় বলুন, জল জমার যে সমস্যা, ড্রেনেজ সিস্টেম যে বহু পুরনো আমলে রয়ে গেছে, পাম্পিং কোনো স্টেশন নতুন করে বসানো হয়নি, সেইটা আমরা করব। ড্রেনেজ সিস্টেমকে শুধরাবো যাতে বালিগঞ্জ থেকে যখনই বৃষ্টি হয় যাতে তাড়াতাড়ি জল নেমে যায়, আর কোনো মানুষের যাতে মৃত্যু না ঘটে। যেভাবে আমরা দেখেছিলাম 15 জনের মৃত্যু ঘটেছিল জমা জলে ইলেকট্রিক তারপরে গিয়ে। ফলে সেটা যাতে আর কখনো না আমাদের বালিগঞ্জে বলুন, আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় ঘটুক, সেটার জন্য আমরা এই ব্যবস্থাগুলো করব। এই সমস্ত কিছু নিয়ে আমরা লড়াই করছি এবং আগামী দিনে যাতে বালিগঞ্জের মানুষ তারা না হেরে যান, তাদের দাবি দাওয়াগুলো না হেরে যায়, সেটার জন্য লড়াই চলছে। আফরিন, ইন্টারেস্টিং। আমি প্রথমেই বললাম খুব ইলোকুয়েন্ট একটা ইস্তেহার। তুমি যে অভয়া টিমের কথা বললে, কুইক রেসপন্স টিম, তারা কি তোমাদের দলীয় সহকর্মী, নাকি সরকারি লোক তুমি করতে চাইছো, নাকি বিধায়কের কোনো নির্দিষ্ট রিক্রুটমেন্ট সেখানে থাকবে? দেখুন, আমরা অবশ্যই এমন মানুষজনদেরকে রিক্রুট করব যারা সেফ হবে, যারা ট্রেন্ড হবে, যারা জানবেন যে এক্স্যাক্টলি কি কাজটা করতে হবে।
ট্রেন যদি না হয় তাহলে একজন যিনি অসুরক্ষিত বোধ করছেন সেখানে কতটা তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে, কিভাবে লোকেশন ট্র্যাক করে, এবং কতটা তাড়াতাড়ি পৌঁছানোর সাথে সাথে তাকে সঙ্গে সঙ্গে কিভাবে আশ্বস্ত বোধ করে যাতে তিনি আরো না ফার্দার ভয় পেয়ে যান সেটাও দেখতে হবে, এবং তাকে সেফেস্ট গন্তব্যে নিয়ে গিয়ে পৌঁছাতে হবে যাতে তিনি সেই টিমটার সাথেও সেফ ফিল করেন। তো অবশ্যই সেই টিমটাকে ট্রেন্ড টিম আমরা সেখানে পাঠাবো, সেখানে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে সেখানে পাঠাবো যাতে এই সমস্ত ক্ষেত্রে এইরকম একটা সেন্সিটিভ ইস্যুকে কোনোভাবেই যাতে কেউ আনসেফ না ফিল করে। ফলে আমরা সেটার জন্য ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো এবং তারপরে ট্রেনিং দিয়ে যারা কোয়ালিফাই করবেন তাদেরকেই সেই টিমে নিয়োগ করা হবে। আমি খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করছিলাম যে মিলেনিয়াল বলো বা জেন জি যারা, তারা এখনো যদিও সেভাবে হয়তো ভোটার হননি, বা যারা হয়েছেন ইয়াং জেনারেশন, তারা অনেকেই বলছেন বাইরে থাকি, আমি এখনো পর্যন্ত টিকিট কাটিনি, প্রত্যেকটা দলের ইস্তেহার দেখবো, যদি আমার মনে হয় যে আমার কাছে অ্যাকসেপ্টেবল তাহলে আমি ভোট দিতে আসবো। এআই হাব বানাবে বলছে, এটা অত্যন্ত ইন্টারেস্টিং, কিন্তু আদৌ কতটা বাস্তব, কোথায় বানাবে, কিভাবে বানাবে? দেখুন, এর আগে তো সেক্টর 5 তৈরি হয়েছে, বামফ্রন্ট সরকারের আমলেই তৈরি হয়েছে। তেমনই আমাদের কলকাতায় একাধিক জায়গা আছে যেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে এই জিনিসগুলো বানানো সম্ভব, এবং অবশ্যই আমরা পরিবেশ বান্ধব ভাবেই সেটা বানাবো। কোনো রকম ভাবে কোনো মানুষের অসুবিধা হবে সেরকম ভাবে নয়। দূরবর্তী অঞ্চলগুলো রয়েছে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গায় এগুলো বানানো হবে। এবং জেনজিদের কথা যেটা আপনি বললেন, বহু ক্ষেত্রে মানে এটা আপনি জেনজি বলুন বা তার আগের জেনারেশন বলুন, যারা পরিযায়ী শ্রমিক, যারা হোয়াইট কলার শ্রমিক নন, যারা পরিযায়ী শ্রমিক, তাদের ক্ষেত্রেও ভোট দিতে আসাটা খুবই মুশকিল হয়ে পড়ে, কারণ বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিট বলুন, প্লেনের টিকিট বলুন, সেটা খুবই বেশি। এবং একই সাথে আপনাদের মতো সাংবাদিক প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্যও ভোট দেওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ে। তারা ভোট দিতে যেতে পারেন না কারণ তাদেরকে কভার করতে হয় ওই নির্দিষ্ট দিনে। আমার প্ল্যানিং, আমাদের এই বালিগঞ্জ অঞ্চলের জন্য প্ল্যানিং, যেটা আগামী দিনে আমরা বিধানসভায় প্রস্তাব রাখবো এবং বিল পাস করানোর চেষ্টা করব, সাংবাদিকদের জন্য যেভাবে শিক্ষকদের জন্য তারা যেহেতু ডিউটিরত অবস্থায় থাকেন, আগে থেকে ব্যালট বক্সে আগে থেকে ভোট হয়, পোস্টাল ব্যালটে ভোট হয়, ঠিক একই রকম ভাবে সাংবাদিকদের জন্য যাতে তাদেরও ভোটাধিকারটা সুরক্ষিত থাকে এবং তারাও যাতে পোস্টাল ব্যালটে ভোটটা দিতে পারে, এইটার একটা ব্যবস্থা করা। একই সাথে যে রাজ্যে যে অঞ্চলে যেখানে নির্বাচন থাকবে সেই অঞ্চলের মানুষ যেন টিকিটে বিশেষ ছাড় পান, সুবিধা পান, যাতে তিনি যতই দূরের শ্রমিক হন না কেন, মজদুর হন না কেন, বাইরে চাকরি করুন না কেন, তিনি যাতে বাড়ি ফিরে নিজের ভোটটা দিতে পারেন। বিধায়ক তহবিল থেকে করবে, সেটা বিধায়ক তহবিল থেকে হতে পারে, সেটা সরকার থেকে হতে পারে, আমরা সেই বিলটা অবশ্যই সরকার থেকে হতে পারে অবশ্যই, কারণ সেই বিলটা পাশ করে শুধুমাত্র তো দেখুন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যারা কাজ করেন তুমি সরকারের আশার ব্যাপারে আশাবাদী? দেখুন, আমি তো আশাবাদী, কারণ মানুষ সঙ্গে রয়েছে, এবং এই তৃণমূল সরকার বলুন, এই বিজেপি সরকার বলুন, যারা কেন্দ্রে রয়েছে, রাজ্যে রয়েছে, তারা প্রত্যেকেই কেউ মানুষের এই সমস্যাগুলো সমাধানের জন্য লড়াই করছে না, নিজেদের পকেট ভরানোর জন্য লড়াই করছে। ফলে শুধু বালিগঞ্জ অঞ্চলটা তো আর পশ্চিমবঙ্গের বাইরে পড়ে না। ফলে যখন এই ধরনের কোনো বিল পাশ করাতে হবে, সেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলুন, সব জায়গায় পাশ করাতে হবে, এবং সেই কাজটার জন্য অবশ্যই ভোটাধিকারটাকে সুরক্ষিত রাখতে হবে মানুষের। যেভাবে এসআইআর করে বাদ দিয়ে দিচ্ছে, তো যারা ভোট দিতে আসতে পারবেন না সেটাও তাদের জন্য একটা বড় সমস্যা হতে পারে। তো তাই আমরা চাইছি যাতে প্রত্যেকের ভোটাধিকারটাকে সুরক্ষিত রাখা যায়। এমএলএ ফান্ড থেকে শৌচালয়, আবর্জনা ডাম্পিং সেন্টার, নলবাহিত পরিশুদ্ধ জল সরবরাহ, পরিবেশ রক্ষায় স্কোয়াড, এগুলো দেখলাম। বস্তি উচ্ছেদের আশঙ্কা, এগুলো তুমি অ্যাড্রেস করেছো। আমি এগুলোর বাইরে গিয়ে তোমাকে একটা প্রশ্ন করবো। তুমি অত্যন্ত ভালো প্রচার করছো, নিবিড় প্রচার করছো, বাংলা আমার চ্যানেলেই দেখিয়েছি, বাংলা এবং উর্দু হিন্দিতে তুমি অনর্গল কথা বলে চলেছো, খুব ভালো। ভোটের দিন এখানে যেটা লিখেছো যে ভোট চুরির আতঙ্ক, ভোট চুরির ভয়, ভোট চুরি কি রুখতে পারবে? দেখুন, ভোট চুরি রোখার জন্যই তো এত কাজ। এইটার দায়িত্ব দেখুন নির্বাচন কমিশনের ওপর রয়েছে। এবার তোমার কবজির জোর ছাড়া কি তুমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখো? লড়াইয়ে অবশ্যই নেমেছি, সেটা আটকাবো বলেই, যে দুর্নীতি হচ্ছে, যে ভোট চুরি হচ্ছে, যে তোলাবাজি হচ্ছে, যে গুন্ডাগিরি হচ্ছে, যে গুন্ডার রাজ চলছে, সেটার বিরুদ্ধে দাঁড়াবো বলেই তো লড়াইয়ে নেমেছি। এবং তার বাইরে প্রশাসনের যে দায়িত্ব, সেইটাও যাতে প্রশাসন পালন করেন, সেইটার জন্যও লড়াইয়ে নেমেছি, যাতে সেই দিন প্রশাসনের ভূমিকা কি হবে সেটাও আমরা জনগণের সামনেও তুলে ধরতে পারি এবং নিজেদের লড়াইটাও লড়ে নিতে পারি। এখানে তুমি ওয়ার্ড ভিত্তিক একদম তুলে ধরেছো। আমি এটার হার্ড কপি, সফট কপি দুটোই তুমি দেবে বলেছো, আমি অবশ্যই মানুষকে দেখানোর চেষ্টা করব। আমার একেবারে শেষ প্রশ্ন আফরিন, তুমি এর আগে বলেছো তুমি হেভি ওয়েট নও, কিন্তু তোমার মতাদর্শ হেভি ওয়েট। আমার ধারণা তোমার ওয়েট আরও কমবে, কিন্তু মানে এত খাটাখাটনির ফলে। কিন্তু তোমার বিপক্ষ যিনি, তিনি তো অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, যদিও তার বিরুদ্ধে তোমরা অভিযোগ করছে এক জায়গায় পরপর দুবার দাঁড়ান না, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় ইজ এ নেম, তাকে হারানোর জন্য
দেখুন, এই ক্ষেত্রে বলবো উনি যথেষ্ট, ওনার বয়স হয়েছে, উনি বয়স্ক মানুষ। প্রচন্ড রোদ বাইরে। প্রচারের ক্ষেত্রে যাতে উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সেইটাই কামনা করব। আমি ইয়াং জেনারেশন, আমি দৌড়ে বেড়াচ্ছি, লড়ে বেড়াচ্ছি, সবার মানুষের কাছে পৌঁছাতে পারছি, তো ওনার জন্য শুভকামনা রইল। হেভি ওয়েট তো বালিগঞ্জের মানুষও বটে, তারাই তো আসলে নিজের প্রতিনিধিকে মানে নিয়ে আসবেন। ফলে বালিগঞ্জের মানুষ, হেভি ওয়েট মানুষ ডিসাইড করুক সেটা তারা কাকে চাইছেন, ইয়াং জেনারেশন নাকি অন্য কাউকে। হেভিওয়েট মতাদর্শের প্রার্থী লোয়েট আফরিন বালিগঞ্জের মানুষকে হেভিওয়েট বললো এবং এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক ইশতেহার, খুব ইন্টারেস্টিং। এআই হাব আমার অত্যন্ত ইন্টারেস্টিং মনে হয়েছে। মহিলাদের জন্য যে বিশেষ প্রকল্প, অভয়া টিম, কুইক রেসপন্স টিম ইত্যাদি বিষয়। এই ডাকে, আফরিনদের এই ডাকে সাড়া দিতে কি জনগণের বই গেছে, নাকি জনগণ সাড়া দেবেন আরও একবার চলো ফিরে যাই, সেটা তো সময় বলবে। 4 মে আপনারা জানতে পারবেন। এবং বালিগঞ্জ বদলের শিল্পী আফরিন হতে পারবে কিনা সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু তার আগে আফরিন এবং আফরিনদের গতিবিধি, ওদের প্রচার, নিবিড় প্রচার, সবটা দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল।